চিত্রা দেবী তার এক মেয়ে টুম্পা এবং দুই ছেলে দেবাশিস ও প্রদীপকে নিয়ে বাস করে। দুই ছেলে যেহেতু ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়, তাই তাদের মা ঠিক করে এবার দুই ছেলের বিয়ে দেবে। আর সেই জন্য দুই ছেলে বাড়িঘর সাজানোর দায়িত্ব নিয়ে নেয়। কিন্তু বাড়িঘর সাজাতে অনেক দেরি হয়ে যাবে বলে তাদের মা বেশি অপেক্ষা করতে চায় না। ফলে সে তার দুই ছেলের সঙ্গে জয়ন্তী এবং রীতার বিয়ে ঠিক করে। আর কিছুদিনের মধ্যেই ধুমধাম করে দেবাশিস ও প্রদীপের সঙ্গে জয়ন্তী এবং রীতার বিয়ে হয়। বিয়ের পর যখন নতুন দুই বৌমা নিজেদের রান্নার অনুষ্ঠান পালন করবে, এমন সময়, বৌমা, আমাদের রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, একজন দাঁড়ালে আরেকজনের জায়গা হয় না, তাই তোমরা দুজনে একটু মানিয়ে গুছিয়ে রান্না বান্না করো। আমার দুই ছেলে ভেবেছিল বিয়ের আগে রান্নাঘর ঠিক করে নেবে, কিন্তু অনেক সময় লেগে যাবে বলে আমি বারণ করেছি। আর এখন যেহেতু তোমাদের বিয়ে হয়েই গেছে আর বিয়ের সময় অনেক তো খরচ হয়েছে, তাই এখন আর রান্নাঘর ঠিক করার দরকার নেই। জয়ন্তী এবং রীতা তাদের শ্বশুরবাড়ির ভাঙাচোরা রান্নাঘর দেখে ভীষণ পরিমাণে অখুশি হয়, কারণ যেহেতু তারা বড়লোক পরিবারের মেয়ে, তাই তারা এরকম ছোট রান্নাঘরে দাঁড়িয়ে কিছুতেই রান্না বান্না করতে চায় না। এটা আবার কেমন কথা মা? বিয়ের আগে যখন আপনারা আমাকে দেখতে গিয়েছিলেন, তখন আমার বাবা মা বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করেছিল আপনারা যৌতুকে কিছু চান কিনা, কিন্তু আপনারা তো বড় মুখ করে বললেন যে আপনাদের কিছুই চাই না। কিন্তু আপনাদের যখন রান্নাঘরের অবস্থা এরকম খারাপ, তাহলে আপনারা যৌতুকে একটা রান্নাঘর চেয়ে নিতে পারতেন। দিদি কিন্তু একদম ঠিকই বলেছে, আমার পরিবারের অবস্থাও কিন্তু খুব একটা খারাপ নয়। আপনারা যখন বড় বৌমার পরিবারের কাছ থেকে যৌতুক চাইতে লজ্জা পাচ্ছিলেন, তাহলে তো আমার পরিবারের কাছ থেকে চাইতে পারতেন। এমনিতেই আমার বাবা কিচেন অ্যাপ্লিকেন্সের দোকানের মালিক। আপনি যদি যৌতুকে একবার রান্নাঘর চাইতেন, তাহলে আমার বাবা পুরো রান্নাঘর সুন্দর করে সাজিয়ে দিয়ে যেত। দুই বৌমা এরকম করে বললে শাশুড়ি মায়ের ভীষণই খারাপ লাগে, কারণ সেই স্বপ্নেও ভাবতে পারেনি যে বিয়ের পরের দিন থেকেই দুই বৌমা এরকম ভাবে শাশুড়ি মাকে কথা শোনাবে। বৌমা, এরকম করে কেন বলছো তোমরা? এভাবে কি তোমাদের বাপের বাড়ির লোকেদের কাছ থেকে যৌতুকে রান্নাঘর চাওয়া যায়? আমি কি একবারও বলেছি আমার দুই ছেলে রান্নাঘর বানিয়ে দিতে পারবে না? আমি শুধু বলেছি তোমরা একটু অপেক্ষা করো। এখন তো অনেক টাকা খরচ হয়েছে, তাই যখন আবার টাকা আসবে তখন আমার দুই ছেলে তোমাদের জন্য রান্নাঘর বানিয়ে দেবে। আপনার বড় ছেলে কখন আমাকে রান্নাঘর বানিয়ে দেবে, তারপর আমি রান্না বান্না করব, এই আশায় আমি বসে থাকতে পারবো না, কারণ আমি এই ছোট রান্নাঘরে কিছুতেই ঢুকতে পারবো না। আমার পক্ষেও এই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা সম্ভব নয়। ইস, দেওয়ালগুলোতে পুরো তেলকালি পড়ে গেছে, একেবারে পুরানো যুগের রান্নাঘর মনে হচ্ছে, ছি। এই বলে দুই বৌমা যে যার মধ্যে চলে যায়। আর সেদিনের মতো তারা অনলাইন থেকে খাবার অর্ডার করে। আর নতুন দুই বৌমার এরকম ব্যবহার দেখে শ্বশুরবাড়ির পরিবার কিছুতেই তা মেনে নিতে পারে না। এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে। আর এরই মধ্যে জয়ন্তী তার বাবাকে ফোন করে বলে, বাপি, আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে। আমার শাশুড়ি মা সবসময় আমাকে ওই বাজে ছোট রান্নাঘরে ঢুকে রান্না করার জন্য চাপ দিচ্ছে। আমি ওরকম রান্নাঘরে পা রাখতে পারবো না বাপি, তুমি প্লিজ আমাকে একটা রান্নাঘর বানিয়ে দাও। তুই কান্নাকাটি করিস না মা, আমি যদি আগে জানতাম তাহলে বিয়ের আগে মিস্ত্রি পাঠিয়ে তোর শ্বশুর বাড়িতে বড় একটা রান্নাঘর বানিয়ে দিতাম। আর তাছাড়া তোর শ্বশুর বাড়ির লোক আমাকে বলেনি কেন বলতো? আমি জানি না কেন বলিনি, কিন্তু এখন আমি বলছি। আর তোমাকে তো এদেরকে গহনাগাটি টাকা পয়সা কিছুই যৌতুকে দিতে হয়নি, বরঞ্চ তুমি এই রান্নাঘর আমাকে যৌতুক ভেবেই বানিয়ে দাও, অন্তত আমি তো সুখে থাকতে পারবো। জয়ন্তীর কথা শুনে তার বাবা এক মুহূর্ত অপেক্ষা করে না, সে বড় একটা কিচেনের দোকানে চলে যায় আর সেখান থেকে মডিউলার কিচেন বুক করে আসে। আর কিছুদিনের মধ্যেই জয়ন্তীর বাবা তার শ্বশুর বাড়িতে একটা অনেক বড় অট্টালিকা সমান রান্নাঘর তৈরি করে। সেই বড় রান্নাঘর পেয়ে জয়ন্তিকা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু এই ব্যাপারটা তার শ্বশুরবাড়ির লোকেদের মোটেই পছন্দ হয় না। আমি কত বড় মুখ করে সবাইকে বললাম যে আমার পরিবার বড় লোক, তাই শ্বশুর বাড়ি থেকে কোনো রকম যৌতুক নেইনি, আর যৌতুক ছাড়া বিয়ে করেছি, কিন্তু তুমি সেই বিয়ের পর তোমার বাবার কাছ থেকে রান্নাঘর চেয়ে বসলে, তাই তো? এই চুপ করো তো, আমার বাবার অনেক টাকা আছে, আমার বাবার যৌতুক দিতে কোনো অসুবিধা নেই। তোমরা যে যৌতুক চাওনি সেটা তো তোমাদের লস, তুমি তো কোনোদিনও আমার সুখটা দেখলে না। এই বড় রান্নাঘরে দাঁড়িয়ে আমার রান্না করতে কত ভালো লাগবে বলো তো। এই বলে জয়ন্তী তার সুন্দর রান্নাঘরে গিয়ে নিজের প্রথম রান্না বান্নার অনুষ্ঠান পালন করে। আর এমন সময় সেখানে রীতা চলে আসে, আর রীতাও সেই রান্নাঘরে রান্না করতে চায়, কিন্তু জয়ন্তী সেটা কিছুতেই পছন্দ করে না।
রিতা, তুমি কিন্তু না বুঝে আমার নতুন রান্নাঘরের কোনো জিনিসপত্রে হাত দিও না, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। তাই একটা জিনিসেও যদি দাগ পড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে বুঝতেই তো পারছো কত ক্ষতি হয়ে যাবে। সুতরাং কোনো কিছু ব্যবহার করার আগে তুমি আমাকে জিজ্ঞাসা করে নেবে, কেমন? তুমি এরকম করে কেন বলছো? তোমার বাবা হয়তো তোমার জন্য রান্নাঘরটা বানাতে পারি, কিন্তু এই রান্নাঘরটা আমাদের শ্বশুর বাড়িতে বানানো হয়েছে, তাই আমি যখন ইচ্ছে তখন ব্যবহার করতেই পারি। আর আমি কি বাচ্চা নাকি যে তোমার রান্নাঘরের জিনিসপত্র ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, বলা যায় না। আমার বাবা আমাকে যৌতুকে এত সুন্দর রান্নাঘর বানিয়ে দিয়েছে, সেটা দেখে তোমার হিংসা হতেই পারি। তাই তুমি ইচ্ছা করেও তো কিছু নষ্ট করে দিতেই পারো। আর তুমি তো অনেক বড় বড় কথা বলছিলে, তোমার বাবা নাকি কিচেন অ্যাপ্লিয়েন্সের দোকানের মালিক। তাহলে তুমিও আমার মতো বড় কিচেন বানিয়ে নাও, তোমার বাবার কাছে যৌতুকে একটা কিচেন চেয়ে নাও। জয়ন্তী এভাবেই তার ছোট যাকে অপমান করতে শুরু করে। ফলে রিতা সেই অপমান কিছুতেই সহ্য করতে পারে না। তাই রিতা তখনই তার বড় জায়ের রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর সেদিনই রিতা তার বাবার কিচেন অ্যাপ্লিয়েন্সের দোকানে যায় আর বাবাকে রান্নাঘরের ব্যাপারে নালিশ করতে শুরু করে। সমস্ত কথা শুনে রিতার বাবা চন্দন বাবু রেগে গিয়ে বলে, তোর বড় জায়ের এত বড় সাহস যে তোকে এরকম ভাবে অপমান করে? তুই একদম চিন্তা করিস না মা, আমি তোকে যৌতুকে আরো ভালো রান্নাঘর বানিয়ে দেবো, আর সেই দেখে তোর বড় জায় একেবারে জ্বলে পড়ে যাবে, বুঝেছিস? থ্যাংক ইউ বাবা, তুমি যখন আমাকে ওর থেকেও সুন্দর রান্নাঘর বানিয়ে দেবে তখন দেখবে ও একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই বলে রিতা বাড়িতে ফিরে আসে। আর পরের দিন থেকে তার বাবা নিজের মেয়ে শ্বশুর বাড়িতে বড় সুন্দর রান্নাঘর বানানোর জন্য লোকজন পাঠিয়ে দেয়। রাত দিন তার শ্বশুর বাড়িতে রান্নাঘর তৈরির কাজ হতে থাকে। আর সারাদিন মিস্ত্রিদের কাজের আওয়াজে এবং যন্ত্রপাতির আওয়াজে রিতা শ্বশুর বাড়ির লোকেরা একেবারে বিরক্ত হয়ে ওঠে। তুমি তো দেখছি ভীষণ হিংসুটে রিতা, আমি যে রান্নাঘর বানালাম তোমাকে অমনি রান্নাঘর বানাতে হবে বলো? আর তোমার এরকম রাত দিন মিস্ত্রিদের কাজের আওয়াজে আমাদের ঘুম তো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। কাজবাজ বন্ধ করো, দয়া করে আমাদেরকে শান্তিতে ঘুমাতে দাও। তোমার বাবা যখন মিস্ত্রি লাগিয়ে তোমার জন্য রান্নাঘর বানিয়ে দিচ্ছিল তখন আমাদেরও এরকম অসুবিধা হয়েছে। আর এখন তুমি এরকম কথা তো বলবেই, কারণ আমার রান্নাঘর দেখে তুমি তো বুঝতেই পারছো যে তোমার রান্নাঘর থেকে আমার রান্নাঘর অনেক গুণে ভালো হবে, তাই তুমি হিংসা করছো। এভাবে রান্নাঘর বানানো নিয়ে দুই বউয়ের মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়ার সৃষ্টি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর দেখতে দেখতে রিতাও তার বাবার টাকা দিয়ে নিজে শ্বশুর বাড়িতে বড় রান্নাঘর বানিয়ে ফেলে। আর এখন তারা দুই বউ সেই রান্নাঘর ব্যবহার করতে শুরু করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন টুম্পার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হলে, বৌদি তুমি তো সবার জন্য রান্না করছো, আমাকে একটু কড়া করে চা বানিয়ে দেবে গো, কারণ চা না খেলে আমার পড়াশোনায় মন বসবে না। এই সারাদিন তোমরা এত চা খাও কেন বলো তো? আমার বাবা কিন্তু নিজের টাকা দিয়ে রান্নাঘর বানিয়ে দেওয়ার সময় আমার জন্য অনেক বিদেশি চা পাতা কিনে পাঠিয়েছিল। সুতরাং এত দামি বিদেশি চা পাতা আমি তোমাকে চা খাইয়ে নষ্ট করতে পারবো না। তুমি তোমার ছোট বৌদিকে গিয়ে বলো, ও তোমাকে চা বানিয়ে দেবে। বড় বৌদির কথা শুনে টুম্পার ভীষণই খারাপ লাগে। তাই টুম্পা তখনই তার ছোট বৌদির রান্নাঘরে চলে যায়। আর সে দেখে যে তার ছোট বৌদি তখন সবার জন্য চা বানাচ্ছে। আর যা দেখে টুম্পা তার ছোট বৌদিকে নিজের জন্য চা বানাতে বলে, দেখো আমরা একদম দুধ চা খেতে পছন্দ করি না, তাই আমি তোমার দাদার জন্য লিকার চা বানাচ্ছি। কিন্তু তুমি তো আবার দুধ চা খাও, আমার পক্ষে এখন দুধ চা বানিয়ে দেওয়া সম্ভব নয়। আর বুঝতেই তো পারছো এখন দুধ চা বানাতে গেলে আমার এই দামি দামি পাত্র দুধের দাগ লেগে নষ্ট হয়ে যাবে। তোমরা দুজনে খুব স্বার্থপর, যেহেতু তোমাদের বাবা টাকা খরচ করে তোমাদের রান্নাঘর বানিয়ে দিয়েছে, তাই তোমরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছো। তোমাদের কাছে চা চাইতে আসা সত্যি আমার ভুল হয়ে গেছে। এই বলে টুম্পা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে যায় আর মাকে সব কথা খুলে বলে। আর যার ফলে চিত্রা দেবীরও খুবই খারাপ লাগে, কারণ যেখানে সে তার দুই বৌমার বাপের বাড়ি থেকে কোনো রকম যৌতুক নিতে চায়নি, যাতে তাকে সারা জীবন কোনো কথা শুনতে না হয়, কিন্তু সেখানে দুই বৌমা স্বইচ্ছায় বাপের বাড়ির টাকা দিয়ে রান্নাঘর তৈরি করে। আর এখন সেই যৌতুকের রান্নাঘর নিয়ে দুই বৌমা সারাক্ষণ বাড়ির সবাইকে কথা শোনায়। ঠিক আছে, তোকে আর কান্নাকাটি করতে হবে না, কালকে তো তোর পরীক্ষা, আর আমাদের তো আগের পুরানো রান্নাঘরটা আছে, আমি তোকে ভালো করে চা বানিয়ে দিচ্ছি। এই বলে চিত্রা দেবী তার পুরানো রান্নাঘরে গিয়ে মেয়ের জন্য ভালো করে চা বানিয়ে নিয়ে আসে। আর এখন চিত্রা দেবী এবং তার ছেলে মেয়েরা কিছুতেই জয়ন্তী এবং রিতার রান্নাঘরের কোনো খাবার খেতে চায় না। চিত্রা দেবী তার পুরানো রান্নাঘরেই ভালো মন্দ খাবার রান্না করলে তার ছেলে মেয়েরা সেই খাবারই মজা করে খায়।
আর যার ফলে জয়ন্তী এবং রীতা দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়। এমনই একদিন, দেবাশিস, তোমার কি ব্যাপার বলো তো? আমি তোমার জন্য আজকে গরম গরম মাটন বিরিয়ানি আর শীতকালের স্পেশাল কড়াইশুটির কচুরি রান্না করলাম, তুমি তবুও আমার হাতে রান্না খেলে না। তুমি সেই তোমার মায়ের হাতের মাছের ঝোল আর ভাত খেলে। তুমি আমাদের পুরানো রান্নাঘরে যদি রান্না করতে নিশ্চয়ই খেতাম। তোমার নতুন রান্নাঘরে রান্না হয়েছে বলে আমি খাবো না, কারণ ওই রান্নাঘর তৈরি করতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, ওটা তোমার বাবা দিয়েছে। একদম ফালতু কথা বলবে না। আমার বাবা আর তোমার বাবা কি গো? আমার বাবা কি তোমার বাবা নয়? আসলে তুমি আমার বাবাকে অপমান করতে চাইছো, তাই তো? আর এই বুদ্ধি হলো তোমার মা আর বোনের, আমি কিন্তু ভালো করেই বুঝতে পারছি। ঠিক এভাবেই অন্যদিকে রীতাও তার বরকে খুব বাজেভাবে কথা শোনাতে থাকে, আর যার ফলে দুই ভাই মোটেই তাদের স্ত্রীদের বাজে বাজে কথা সহ্য করতে পারে না। কি হলো, চুপ করে আছো কেন? তুমি সারা জীবন তাহলে আমার হাতে রান্না খাবে না, তাই তো? সেটা সরাসরি বলে দাও। তোমার বাবার যেখানে কিচেন অ্যাপ্লিয়েন্সের দোকান, সেই বাজারে আমি একদিন সবজি বাজার করতে গিয়েছিলাম, আর বাজারওয়ালাটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। ওরা কি বলছিল জানো? যে আমি নাকি তোমার বাবার কাছ থেকে যৌতুকে রান্নাঘর নিয়েছি, কেননা আমার নাকি রান্নাঘর বানিয়ে দেওয়ার ক্ষমতা নেই। আর এই কথা তোমার বাবা পুরো বাজারে রটিয়েছে। তারপরে তুমি বলবে তোমার হাতে রান্না খেতে? আমার শত্রু তোমার রান্না করা খাবার খাবে না। আর যার ফলে রীতার খুবই খারাপ লাগে। রীতা ভাবতেও পারে না যে তার বাবা এরকম কাজ করতে পারে। আর রীতা যখন তার বাবাকে ফোন করে আর সেই ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন তার বাবা তোতলাতে শুরু করে, কারণ সে সত্যিই বাজারে রটিয়ে ফেলেছে যে সে তার মেয়ে জামাইয়ের বাড়িতে যৌতুকে রান্নাঘর বানিয়ে দিয়েছে। অন্যদিকে জয়ন্তীর বাবাও তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে সেই বিষয়টা নিয়ে গর্ব করে বেড়ায়। আর এই বিষয়টা জানার পর দুই বৌমারই খুবই খারাপ লাগে। আমার এখন মনে হচ্ছে আমরা খুব ভুল করেছি রীতা। আমরা যদি আরেকটু অপেক্ষা করতাম, তাহলে আমাদের স্বামীরাই তো আমাদের জন্য রান্নাঘর বানিয়ে দিতে পারতো। এখন এসব বলে কোনো লাভ হবে না দিদি। আর আমার বর তো আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম সুন্দর রান্নাঘর বানিয়ে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করব, আর বিশেষত সেই খাবার রান্না করে বরকে খাওয়াবো। কিন্তু এখন আমার স্বামী তো আমার হাতে রান্নাই খাচ্ছে না, সুতরাং আমার রান্নাঘর বানিয়ে কি লাভ হলো বলো? এভাবেই তারা দুই বৌমা কোন মুখে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না। আর দেখতে দেখতে শীতের পরিমাণ বাড়তে শুরু করে, যার ফলে দুই বৌমা এবার রান্নাঘরে ঢুকে কাজ করতে ভয় পায়, কারণ শীতকালে তারা মোটেই জলের কাজ করতে চায় না। অন্যদিকে তাদের শাশুড়ি মা পুরানো রান্নাঘরে ঢুকে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করে, আর যার ফলে দুই বৌমা প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। তাই শেষ পর্যন্ত দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইবে বলে ঠিক করে। মা, আমাকে ক্ষমা করে দিন, আমার সত্যিই ভুল হয়ে গেছে। এবার থেকে আপনি যা রান্না করবেন আমরা তাই খাবো। এমনকি আমরা আপনার পুরানো রান্নাঘরে ঢুকেই রান্না করব, কারণ এভাবে আমরা আমাদের সংসার আর আলাদা করতে চাই না মা। আমরা যৌতুকে রান্নাঘর নিয়েছি বলে আমাদেরকে দয়া করে নিজেদের থেকে আলাদা করবেন না। আমরা সত্যিই খুব ভুল করে ফেলেছি। সবই ঠিক আছে, কিন্তু কাজের ভয়ে তোমরা এখন আমার কাছে ক্ষমা চাইছো, তাই তো? তোমাদের দুজনকে আমি একটা শর্তেই ক্ষমা করব। তোমরা দুই বৌমা একবেলা করে রান্না করবে আর আমাদের সবাইকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে, তাহলেই আমরা তোমাদেরকে ক্ষমা করব। চিত্রা দেবীর কথা শুনে তার দুই বৌমা রাজি হয়ে যায়, আর যার ফলে শীতকালে তাদের হাজার কষ্ট হলেও তারা শ্বশুরবাড়ির পুরানো রান্নাঘরেই বাড়ির সকলের জন্য রান্না করে, আর সেই খাবার নিজের হাতে পরিবেশন করে সবাইকে খাওয়ায়, যার ফলে সবাই মিলে তাদের দুই বউকে ক্ষমা করে দেয়। আর এখন তারা সবাই মিলে মিলেমিশে সংসার করতে থাকে। শুক্লা তার দাদা প্রীতম এবং বৌদি পিয়ালির সঙ্গে বাস করে। তারা একসময় অনেক বড় লোক ছিল, কিন্তু হঠাৎ করে প্রীতমের কোম্পানিতে আগুন লেগে যাওয়ার ফলে সে তাদের এমপ্লয়ীদের মাহিনা দিতে গিয়ে এবং কোম্পানির লোন শোধ করতে করতে গরিব হয়ে যায়। তাই এখন তারা একটা ছোট্ট ঘরে কোনো মতে জীবন কাটায়। যখন তারা বড়লোক ছিল, তখন তারা তাদের একমাত্র বোনের জন্মদিন খুবই ভালোভাবে পালন করত। আর কিছুদিন পরেই আমার জন্মদিন আসবে। আগের বছরও আমার দাদা বৌদি আমার জন্মদিন কত বড় করে পালন করেছে, বাড়িতে কত বড় পার্টি হয়েছে। কিন্তু এখন আর আমার জন্মদিন নিয়ে কারোর মধ্যে কোনো উত্তেজনা নেই, কারণ আমাদের কাছে তো এখন টাকা নেই। আজ থেকে প্রায় 1 বছর আগে তারা যখন ধনী ছিল, তখন পিয়ালি বিশেষ করে নিজের ননদের জন্মদিন নিয়ে সবসময় নানান রকম পরিকল্পনা করত। গত বছর শুক্লার জন্মদিনের 3 দিন আগে পিয়ালি তার ননদের কাছে গিয়ে বলে, শুক্লা, আর 3 দিন পর তোমার জন্মদিন, চলো আমরা থাইল্যান্ড আর না হলে মালদ্বীপ কোথাও থেকে ঘুরে আসি। তোমার দাদাকে টিকিট করতে বলবো।
প্রত্যেক বছর তোমার জন্মদিন বাড়িতে পালন করা হয়, কিন্তু এবার ভাবছি বাইরে পালন করব। না না বৌদি, আমরা যদি বাইরে যাই তাহলে আমার বন্ধু বান্ধবদের আমি জন্মদিনের পার্টি কিভাবে দেব? কারণ ওরাও তো আমার জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড। আর আমার জন্মদিনের পার্টি শহরের মধ্যে একেবারে বেস্ট পার্টি হয়, আর আমি আমার বান্ধবীদের নিমন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা যদি বাইরে চলে যাই তাহলে ওরা তো আমার জন্মদিনে এনজয় করতে পারবে না। হ্যাঁ, বিষয়টা কিন্তু ভেবে দেখার। আচ্ছা, আমি দেখছি তোমার জন্মদিনে কিভাবে পার্টি থ্রো করা যায়। তুমি তোমার জন্মদিন সেলিব্রেশনের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও শুক্লা। এই বলে পিয়ালি সেখান থেকে চলে যায়। আর প্রীতম অফিস থেকে ফিরে এলে পিয়ালি তার ননদের জন্মদিন সেলিব্রেশনের কথা প্রীতমকে বলে। এতে করে প্রীতমেরও কোনো সমস্যা থাকে না। তারা দুজনে ঠিক করে যে শুক্লাকে বিভিন্ন রকমের সারপ্রাইজ দেওয়া হবে। জন্মদিনের 2 দিন আগে শুক্লা সবেমাত্র ঘুম থেকে উঠেছে। এমন সময়, এই নাও শুক্লা, আমি আর তোমার দাদা তোমার জন্মদিনের জন্য 10,000 টাকা দিয়ে একটা লং গাউন কিনে এনেছি। তুমি এই গাউনটা শোরুমে দেখে পছন্দ করেছিলে, তাই তো? তোমার জন্মদিনের জন্য আমরা ওই গাউনটাই তোমাকে উপহার দিলাম। কিন্তু বৌদি, আমার জন্মদিন তো এখনো 2 দিন বাকি। তোমরা এখন থেকেই আমাকে গিফট দিতে শুরু করে দিয়েছো। হাউ লাকি আই অ্যাম। আমি সত্যি অনেক ভাগ্য করে তোমাদের মতো দাদা আর বৌদি পেয়েছি। আরে ঠিক আছে, তুমি তো আমার নিজের মেয়ের মতো, তোমার জন্য সবকিছু। আর হ্যাঁ, তোমার জন্য তোমার দাদা কিন্তু একটা ডায়মন্ডের নেকলেস কিনে এনেছে। বোন, তুই তো জন্মদিনে এই গাউনটার সঙ্গে ওই দামি ডায়মন্ডের নেকলেসটা পরবি। আসলে আমি স্পেশালি তো জন্মদিনের জন্যই দুবাই থেকে এই ডায়মন্ডের নেকলেসটা বানিয়েছি। তোকে পরলে দারুণ লাগবে। শুক্লা এত দামি দামি গিফট পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু তাকে এখনো সবচেয়ে বড় সারপ্রাইজ দেওয়া বাকি থাকে। জন্মদিনের আগের দিন রাত্রিবেলা তার দাদা এবং বৌদি শুক্লার কাছে যায়, কিন্তু তারা দেখে যে শুক্লা মন খারাপ করে বসে আছে। কি রে বোন, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কালকে তোর জন্মদিন, কোথায় আনন্দ করবি, কিন্তু তা নয় তুই এরকম মন মারা হয়ে বসে আছিস কেন? তোকে এরকম দেখলে আমার আর তোর বৌদির কিন্তু মোটেই ভালো লাগে না। মন খারাপ করবো না তো কি করব বল? এই যে বৌদি আমাকে কিছুদিন আগে বললো যে আমার জন্মদিনের জন্য পার্টি করবে, আর তোরা আমাকে দামি দামি গিফট দিলি, কিন্তু বাড়িতে তো আমার জন্মদিন উপলক্ষে কোনো তোড়জোড় কিচ্ছু নেই। পার্টি যদি রাখতেই হয় তাহলে তো প্রিপারেশন থাকবে। তার মানে বৌদি আমাকে মিথ্যা বলেছিল, তাই তো? না না শুক্লা, আমি তোমাকে মিথ্যা কথা বলিনি। তোমার জন্য এখন তোমার জন্মদিনের আসল সারপ্রাইজ গিফট কিন্তু অপেক্ষা করছে। এই দেখো, আমি তোমার বান্ধবীদের জন্য আর আমাদের জন্য একটা বড় রয়্যাল ক্রুজ টিকিট কেটে নিয়েছি। আর কালকে আমরা জাহাজে উঠে তোমার জন্মদিন বড় করে সেলিব্রেট করব। সেখানে তোমার বান্ধবীরাও যেতে পারবে। শুক্লা এই কথা শুনে একেবারে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে কখনো ভাবতে পারে না যে তার জন্মদিন এরকম রয়্যাল ক্রুজে করে সেলিব্রেট করা হবে। তাই সে আনন্দে একেবারে নাচানাচি শুরু করে দেয়, আর তার সকল বান্ধবীদের ফোন করে জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ করতে শুরু করে। বৌদি, তুমি খুব ভালো। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার জন্মদিন উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে রয়্যাল ক্রুজ বুক করে নেবে। তোমার মতো বৌদির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠা উচিত। পরের দিন সকাল হতে না হতেই তারা বাড়িঘর এবং অফিসে তালা দিয়ে রয়্যাল ক্রুজে উঠে পড়ে। আর সেখানে শুক্লা এবং তার বান্ধবীরা এবং প্রীতম ও পিয়ালি একসঙ্গে শুক্লার জন্মদিন সেলিব্রেট করতে শুরু করে। শুক্লা তার সেই দামি জামা এবং ডায়মন্ডের নেকলেস পরে। এর ফলে তাকে দেখতে একেবারে পরীর মতো সুন্দর মনে হয়। কিন্তু সে যখন কেক কাটতে যাবে এমন সময়, হ্যালো, কি হলো? না না, কি করে সম্ভব? এটা হতে পারে না। আমার কোম্পানিতে আগুন লেগে গেছে। না না, এটা পসিবল নয়। আমি তো কোম্পানির সমস্ত মেশিন বন্ধ করে এসেছিলাম। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না স্যার। আপনি প্লিজ এক্ষুনি কোম্পানিতে আসুন, তা না হলে কিন্তু কোম্পানি আরো জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমাদের কোম্পানির মিটার বক্স থেকেই এই আগুনটা ছড়িয়েছে। আমার ভীষণ ভয় লাগছে স্যার। এমনকি অনেক এমপ্লয়ি নিজেদের প্রাণও হারিয়েছে। প্রীতম কিছু বুঝতে পারে না যে তার সঙ্গে কি হতে চলেছে, আর সে পাগলের মতো কাঁদতে শুরু করে দেয়। প্রীতম তখনই তার বোন এবং বউকে এই ঘটনা জানালে তারা সঙ্গে সঙ্গে রয়্যাল ক্রুজ থেকে নেমে পড়ে আর অফিসের দিকে ছুটে যায়। তারা তাদের কোম্পানিতে গিয়ে দেখে যে ইতিমধ্যে সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। ফলে তারা নিজেদেরকে আর সামনে রাখতে পারে না। শুক্লার জন্মদিনের এরকম আনন্দের মুহূর্তে এরকম বিপদও যে ঘটতে পারে সেটা তাদের কারোরই ধারণা ছিল না। আর এর ফলে প্রীতম তার বোনকেই দোষারোপ করতে শুরু করে দেয়। তুই একেবারে অপয়া বোন, তুই একেবারে অপয়া। কেননা তুই যখন জন্ম নিয়েছিলিস তখন এইরকম অ্যাক্সিডেন্টের ফলে মার বাবা মারা গিয়েছিল। আর এখন দেখ, তোর জন্মদিনের দিন আমার কোম্পানি পুরো শেষ হয়ে গেল। তোকে আমার বোন বলতে ঘৃণা করছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার বোনকে কি কথা বলছো?
আজকে ওর জন্মদিন আর তোমার কোম্পানির ক্ষতি হয়েছে, এতে ওর কি দোষ? এখন যে করেই হোক আমাদেরকে এই ক্ষতির পূরণ দিতে হবে। আর কোম্পানির ক্ষতিপূরণ দিতে গিয়ে তারা একেবারে গরিব হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে 1 বছর কাটে। এখন প্রীতম একটা ছোট্ট মেশিনের কোম্পানিতে কাজ করে কোনো মতে সংসার চালায়। 1 বছর পর যখন আবার শুক্লার জন্মদিন আসে তখন ইস, আমার ছোট্ট ননদ ওর জন্মদিনের 2 দিন আগে কেমন মন খারাপ করে ঘরের মধ্যে শুয়ে আছে। আর এখন তো আমাদের সেরকম ক্ষমতাও নেই প্রীতম যে আমরা ওর জন্মদিন উদযাপন করতে পারবো। তোমাকে আর তোমার ননদের প্রতি দয়া দেখাতে হবে না। তোমার মনে নেই তোমার ননদের জন্মদিনের দিন আমাদের সংসারের কিরকম ক্ষতি হয়েছিল? আমরা তো পথে বসে গিয়েছিলাম, আর ওর জন্মদিনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। আর সেই টাকা যদি জমিয়ে রাখতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। তাই আমি ওর জন্মদিন নিয়ে কোনো রকমের কোনো কথা শুনতে চাই না। উফ, তুমি একটু আস্তে কথা বলবে? ও কিন্তু পাশের ঘরে শুয়ে আছে। ওর কানে যদি কথাটা যায় তাহলে জন্মদিনের আগে ও খুব কষ্ট পাবে, কারণ মেয়েটা এমনিতেই বাবা মা মরা। তার উপর তোমার থেকেও যদি এরকম ব্যবহার পায় তাহলে ও কোথায় যাবে বলো তো? তুমি ওর জন্মদিন পালন না করলেও আমি আমার ননদের জন্মদিন নিশ্চয়ই পালন করব। প্রীতম এই কথা শুনে তার বউয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তখনই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই পিয়ালি শুক্লার ঘরে গিয়ে দেখে যে শুক্লা তার বাবা মায়ের ছবি বুকে জড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে, কারণ শুক্লা তার দাদা এবং বৌদির কথা ইতিমধ্যেই সবই শুনে ফেলেছে। বিশ্বাস করো মা বাপি, আমি যে এতটা অপয়া আমি জানতাম না। আমার যখন প্রথম জন্মদিন হয় তখন তোমরা অ্যাক্সিডেন্টে মারা গেলে। তারপর বড় হয়ে আমার জন্মদিনের সময় আমার দাদার কোম্পানির ক্ষতি হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার জন্মদিনের আগে আমি যেন মরে যাই। আমার তোমাদের কথা খুবই মনে পড়ছে। আরে বোকামি, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? আর তোমার দাদার তো মাথার এখন ঠিক নেই, কারণ এরকম গরিবের সংসার ওকে একা একা চালাতে হচ্ছে, আর সেই জন্য ও 2-1টা ছোট বড় কথা বলে ফেলেছে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্মদিন পালন করব, কিন্তু বড় লোকেদের মতো পালন না করলেও গরিবদের মতো সুন্দর করে পালন তো করতে পারবো। শুক্লা তার বৌদির কথা শুনে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সে তার বৌদিকে জন্মদিন নিয়ে কোনো উৎসাহ না দেখাতে বললেও পিয়ালি তার ননদের কথা শুনতে চায় না। সে মনে মনে একেবারে ঠিক করে ফেলে যে তার গরিব ননদের জন্মদিন সে পালন করেই ছাড়বে। ননদের জন্মদিন পালন করা থেকে তার স্বামীও তাকে আটকাতে পারবে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পিয়ালি তার সোনার কানের দুল বিক্রি করে দেয়। নিজের ননদের জন্মদিন উপলক্ষে সে বাজার থেকে পায়েস রান্না করার জন্য চাল, দুধ এবং ক্ষীর কিনে নিয়ে চলে আসে। আর সেই সাথে সে তার ননদের পছন্দ মতো মটন বিরিয়ানি রান্না করবে বলে ঠিক করে। হ্যাপি বার্থডে শুক্লা, তুমি সারা জীবন খুব ভালো থেকো। আজকে তোমার জন্মদিন, আর আমি তোমার জন্মদিন খুব বড়ভাবে পালন করতে না পারলেও তোমার জন্য একটা ছোট্ট কেক কিনে এনেছি, আর তোমার জন্য পায়েস রান্না করব, তার সাথে মটন বিরিয়ানিও রান্না করব। কিন্তু বৌদি, তুমি এত টাকা কোথায় পেলে? আমার জন্মদিন পালন করবে শুনলে দাদা নিশ্চয়ই তোমাকে টাকা দেবে না। আমাকে সত্যি কথা বলো, তুমি টাকা কোথায় পেলে? পিয়ালি শুক্লাকে কিছুতেই সত্যি কথা বলতে চায় না। তখন শুক্লা তার বৌদির দিকে লক্ষ্য করলে বুঝতে পারে যে তার বৌদি নিজের সোনার কানের দুল বিক্রি করে দিয়েছে। আর এই দেখে শুক্লার চোখে জল চলে আসে। তুমি এত ভালো বৌদি, আমি সত্যিই ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম গরিব হওয়ার পর বৌদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, কিন্তু না, আমার দাদা বরং আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আর জানো বৌদি, আমার দাদা আমাকে উইশ পর্যন্ত করেনি। পিয়ালি কোনো কথা না বলে তার ননদকে জন্মদিন উপলক্ষে কেক কাটতে বলে, আর পায়েস রান্না করে তার ননদকে খাইয়ে দেয়। সেই সাথে গরম গরম মটন বিরিয়ানি পর্যন্ত রান্না করে নিয়ে আসে। কিন্তু বোনের জন্মদিন উপলক্ষে প্রীতম সেদিন বাড়িতে ফিরতে চায় না, কারণ সে তার নিজের বোনের মুখ দেখতে চায় না। প্রীতম মনের দুঃখে নিজের পুড়ে যাওয়া কোম্পানির সামনে গিয়ে দাঁড়ায়। আর সেই সময় আজকে বরং আমি ম্যানেজার সুজয়ের সাথে দেখা করতে হবে, কারণ সুজয় বলেছিল কোম্পানি পুড়ে যাওয়ার 1 বছরের মধ্যে কোম্পানির ইন্স্যুরেন্সের টাকা ফেরত পাবো। আজকে তো 1 বছর হয়ে গেল, দেখি বোনের জন্মদিনের দিন যদি টাকাটা ফেরত পাই। এই বলে প্রীতম ম্যানেজার সুজয়ের বাড়িতে যায়, আর সে তার ম্যানেজারকে অন্য একটা লোকের সঙ্গে কথা বলতে শুনে নেয়। আর সেই কথা শুনে প্রীতমের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। যেমন প্রীতম বদমাইশ, তেমন ওর বোন শুক্লাও বদমাইশ। আজ থেকে 3 বছর আগে ওর ওই সুন্দরী বোনের জন্মদিনের দিন আমি ওর বোনকে ফোন করে প্রপোজ করেছিলাম, কিন্তু ওর বোন আমাকে কোম্পানির ম্যানেজার বলে অপমান করে মুখের ওপর ফোন কেটে দেয়। আমার নাকি ওর বোনকে বিয়ে করার কোনো ক্ষমতা নেই, আর সেই জন্যই আমি ইচ্ছা করি বদলা নেওয়ার জন্য ঠিক ওর জন্মদিনের দিন ওর দাদার কোম্পানিতে আগুন লাগিয়ে দিই। আর এখন আমার নাকি ইন্স্যুরেন্সের টাকা নেবে, 6 টাকা পাবে, বদমাস কোথাকার।
সুজয়, তার মানে তুমি আমার এত বড় ক্ষতি করেছো? আর আমি বেকার বেকার আমার বোনকে অপয়া ভাবছিলাম। আমার বোন তোমাকে রিজেক্ট করে একদম ঠিক করেছিল। আর তখন যদি আমার বোন আমাকে এই ঘটনাটা জানাতো, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আমি তোমাকে তখনই কোম্পানি থেকে বার করে দিতাম। আমার ক্ষতি করে তুমি কি ভাবছো তোমার ভালো হবে? তোমাকে আমি মজা দেখাচ্ছি। তোমার সমস্ত কথা আমি রেকর্ড করে নিয়েছি আর পুলিশকে ফোনও করে দিয়েছি। সুজয় প্রীতমকে সেখানে দেখে একেবারে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। ফলে সে তার পকেট থেকে পিস্তল বের করে প্রীতমের দিকে তাক করে গুলি চালাতে যাবে, সেই সময় পুলিশ সেখানে চলে আসে আর সুজয়ের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুজয় এতদিন প্রীতমের কোম্পানি থেকে অনেক টাকা তহবিল তৈরি করেছে আর সেই টাকা দিয়ে সে বড়লোক হয়ে গেছে। ফলে সুজয়কে সব টাকা প্রীতমকে ফেরত দিতে হয়। কিন্তু প্রীতম তখন নিজের বোনের কথা মনে মনে ভেবে খুবই কষ্ট পায়। তাই সে তার বোনের জন্মদিন উপলক্ষে একটা দামি সোনার দুল কিনে বাড়িতে নিয়ে যায় আর সে তার বউ এবং বোনকে সব ঘটনা জানায়। আমি তোমাকে সব সময় বলতাম যে তোমার বোনের কোনো দোষ নেই, কিন্তু তুমি তোমার কোনো কথা শোনোনি। যাক, তুমি যে আজকে তোমার ভুল বুঝতে পেরেছো তাতে আমি খুব খুশি। তোমার বোনের জন্মদিনে তুমি যে বাড়িতে ফিরে এসেছো এটা দেখে আমি খুবই আনন্দিত। আমি তোমার বোনের জন্য কেক নিয়ে এসেছি আর বিরিয়ানিও রান্না করেছি। এসো, আজকে আমরা সবাই মিলে শুক্লার জন্মদিন পালন করি। বোন, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আর তোর সাথে কখনো কোনোদিনও খারাপ ব্যবহার করব না। এই বলে দাদা এবং বৌদি দুজনে মিলে শুক্লার জন্মদিন খুবই আনন্দ করে পালন করে। সেদিনের পর থেকে তাদের আর দুর্দিন থাকে না। প্রীতম আবার তার কোম্পানির হারিয়ে যাওয়া টাকাগুলো ফিরে পায়। এর ফলে প্রীতম আবার নতুন করে তার কোম্পানির কাজ শুরু করে দেয় আর তারপর থেকে প্রত্যেক বছরই তারা শুক্লার জন্মদিন আবার ভালোভাবে পালন করতে থাকে।